আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। বহুমাত্রিক বাংলাদেশে প্রতিপাদ্য নিয়ে আজ থেকে শুরু হচ্ছে ওমর একুশে বইমেলা 2026। দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের বইমেলা অংশ নিচ্ছে মোট 549টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 81টি এবং সরওয়ার্দী উদ্যানে অংশে 468টি প্রতিষ্ঠান স্টল পেয়েছে। মোট ইউনিট সংখ্যা 1018টি। এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। মেলার প্রবেশ ও বাহির পথে থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সার্বিক নিরাপত্তায় এলাকা জুড়ে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। এছাড়া মেলা চলাকালীন যানজট নিরসনে বিভিন্ন স্তরে ট্রাফিক ডাইভারশন থাকবে। এই বিষয়ে আরও জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সায়েম। স্যাম, দুপুরেই তো উদ্বোধন করা হচ্ছে একুশে বইমেলা। এই মুহূর্তে প্রকাশকদের প্রস্তুতি কেমন দেখছেন? আজকে দুপুরেই কিন্তু বাংলা অমর একুশে বইমেলার উদ্বোধন হবে এবং এজন্য আমরা দেখতে পাচ্ছি যে শরৎদি উদ্যানে কিন্তু বইমেলার স্টলগুলো তারা বিভিন্ন প্রকাশনার যারা রয়েছেন তাদের স্টলগুলো কিন্তু এখানে এখন পর্যন্ত প্রস্তুতির কাজ চলছে। সকাল থেকে অর্থাৎ আমরা যেটা এসে দেখতে পেয়েছি একদম ভোরবেলা থেকেই এখানে বিভিন্ন স্টল সাজানোর জন্য ডেকোরেশনের জন্য যারা রয়েছেন রং তুলির আঁচড়ে কিন্তু এই স্টলগুলো এখন ধীরে ধীরে সেজে উঠছে এবং এখানে বিকেল থেকে আশা করা যায় যে দুপুরে উদ্বোধনের পর থেকেই কিন্তু এখানে যারা বই প্রেমী যারা রয়েছেন তারা এখানে ভিড় করবেন, উৎসুক জনতার ভিড় হবে। প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতেই এই বইমেলাটাও উদযাপিত হলেও এবছর আজকে অর্থাৎ 26 ফেব্রুয়ারি থেকে বইমেলাটা শুরু হচ্ছে। এখানে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সংসদের জনাব তারেক রহমান তিনি বইমেলা উদ্বোধন করার কথা রয়েছে। আমরা একটু জানিয়ে রাখি যে বইমেলায় এবার কিন্তু দুইটি স্থানে স্টলগুলো বসবে, বিভিন্ন প্রকাশনার তারা তাদের প্রকাশিত বইগুলো নিয়ে বসবেন। একটা হচ্ছে বাংলা একাডেমির প্রাঙ্গণে এবং আরেকটা শরৎদি উদ্যানে। আমরা শরৎদি উদ্যানে এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি এখানটায় স্টলগুলোর যে ডেকোরেশনের কাজ করা হচ্ছে এখন পর্যন্ত বেশিরভাগ স্টলেরই কিন্তু কাজ চলমান রয়েছে এবং কিছু কিছু স্টলে আমরা দেখতে পাচ্ছি তারা তাদের যে রং তুলির আঁচড়ে তাদের স্টলগুলো সাজাচ্ছেন এবং বেশ কিছু স্টল ইতিমধ্যে তারা তাদের প্রকাশিত বইগুলো নিয়ে কিন্তু তারা ডিসপ্লে করছেন। এখন পর্যন্ত সরওয়ার্দী উদ্যানের বইমেলার যে পূর্ব পরিস্থিতি সেটা কিন্তু এমনটাই দেখা যাচ্ছে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আমরা এই 10 মিনিট আগেও কিন্তু তারা এখান থেকে তাদের যে ডগ স্কোয়ার আছে সেগুলো নিয়ে কিন্তু তারা সর্বোচ্চ এখানে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। তারা তল্লাশি করছেন কোনো ধরনের নাশকতার পরিকল্পনা যাতে নস্যাৎ করতে পারে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন এবং তাদের ব্যাপক উপস্থিতি কিন্তু রয়েছে বইমেলার স্টল ঘুরে। এই ছিল আমার কাছে শরৎদি উদ্যান থেকে সর্বশেষ। স্যাম, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার পৌরসভার কলাতলী এলাকায় সদ্য নির্মিত একটি গ্যাস পাম্পে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 15 জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের মধ্যে 6 জনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত একজনকে ঢাকা এবং 8 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাতে এন আলম নামে সদ্য নির্মিত পাম্পটিতে এই ঘটনা ঘটে। সন্ধ্যা 7টা থেকে পাম্পটির গ্যাস লিকেজ শুরু হয়। প্রায় 3 ঘন্টা ধরে গ্যাস বাতাসে মিশে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে প্রায় 1 কিলোমিটার এলাকা গ্যাসে আচ্ছন্ন হয়ে পড়ে এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ঘরবাড়ি সহ বেশ কিছু স্থাপনা ও কয়েকটি গাড়ি পুড়ে যায়। এই বিষয়ে আরও জানাচ্ছি চট্টগ্রাম মেডিকেল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চিকিৎসাধীন দগ্ধদের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন? জি ফারিয়া, আসলে যেমনটি বলেছেন, আসলে গতকাল রাত 10টার সময় কক্সবাজার কলাতলিতে যে পাম্পটিতে আসলে দুর্ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কিন্তু 15 জন অগ্নিদগ্ধ হয়েছে। তাদের মধ্যে 6 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে গুরুতর, একজনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। এখানকার যারা আসলে
রুগী আছে তাদের স্বজনদের একটাই অভিযোগ, সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত মালিক পক্ষের কেউ কিন্তু তাদের সাথে যোগাযোগ করেনি এবং এখনো পর্যন্ত কেউ আসেনি বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে কিন্তু চিকিৎসা ব্যবস্থা দিচ্ছেন, এখানে যারা ডাক্তার রয়েছেন তারা কিন্তু আসলে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তবে মালিকদের রোগীর স্বজনদের একটাই অভিযোগ, সেটি হচ্ছে যে মালিক পক্ষের কেউ কিন্তু তাদের সাথে যোগাযোগ করেনি এবং তাদেরকে কিন্তু গতকাল রাত এখানে আনতে 4টা পর্যন্ত সময় লেগেছে এবং এই সময়ের মধ্যে আসলে রোগীর অবস্থা কিছুটা আসলে খারাপ বলা যায়। আমি একটু যদি বলে থাকি, আসলে একজন রোগীর 50%, একজন রোগীর 40%, একজনের 90% এবং দুইজনের 20%, আরেকজনের 30% ইনজুর্ড হয়েছে এবং এই ইনজুর্ডের মধ্যে যিনি 90% তার অবস্থা ডাক্তাররা বললো আসলে খুবই ক্রিটিক্যাল। কিছুক্ষণ আগে মেডিকেলের পরিচালক এবং বিভিন্ন ডাক্তাররা এসে পরিদর্শন করে গেছেন। তারা বললো আসলে তাদের পক্ষে সর্বোত্তক চেষ্টা করা হচ্ছে এই রোগীকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য এবং পরবর্তীতে তারা চিন্তা করবেন তার অবস্থার কন্ডিশন যদি আরও খারাপের দিকে যায় তাহলে তাকে ঢাকা রেফার করার জন্য তাকে চেষ্টা করবেন। তবে এই মুহূর্তে পর্যন্ত কিন্তু আসলে আমরা রোগীর সাথে কথা বললাম, রোগী যেটা বললো আসলে এই লিকেজের ঘটনাটি কিন্তু আগেই মালিক পক্ষ কিছুটা জানতে পেরেছিল, কিন্তু লিকেজ যদি আসলে বন্ধ করা যেত তাহলে কিন্তু এই ধরনের বড় ধরনের দুর্ঘটনা হয়তো নাও ঘটতে বলে তারা জানিয়েছেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আসলে লিকেজ বন্ধ করতে পারেনি বলে তারা দাবি করছেন। তবে এখনো পর্যন্ত এইখানে কিন্তু আসলে সেরকম আমরা পরিবারের যাদের সাথে কথা বললাম তারা কিন্তু একটাই বললো, সেটি হচ্ছে যে লিকেজ বন্ধ করলেও কিন্তু লিকেজ যদি বন্ধ করতে পারতো তাহলে কিন্তু বড় কোনো দুর্ঘটনা ঘটতো না। তবে এই মুহূর্তে যারা যে 6 জন আছে সেই 6 জনের মধ্যে 2-1 জনের অবস্থা কিন্তু খুবই গুরুতর, বিশেষ করে যিনি 90% বান ইনজুর হয়েছে তার অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল। ফারিয়া, এই ছিল আমার কাছে কক্সবাজারে ঘটে যাওয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীদের সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। এদিকে রাজধানীর হাজারীবাগে 8ম শ্রেণীর এক ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাত 9:30টার দিকে হাজারীবাগের হায়দার হোটেলের পাশের একটি গলিতে তাকে ছুরিকাঘাত করা হয়। ওই ছাত্রীর স্বজনরা জানান, গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। রাত 10:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। কিন্তু মারা কিন্তু আমার কাছে আমার কোলেই মারা গেছিল, 3টে হেসকে দিছিল, হেসকে দিয়ে মারা গেছে। 1 মাস হয় নাই একটা হাফ মার্ডার হয়েছে, একটা ছেলেকে হাফ মার্ডার করছে, আজকে একটা মেয়েকে মার্ডার করে দিল। আমাদের এলাকাটাই এই যে খুনি দিয়ে ভরা। ঘটনা একদম পরপরই আমরা এখানে দেখছি বিভিন্নভাবে শুনতে পাচ্ছেন যে এই জাস্ট আমাদের পিছনেই ঘটনাটা ঘটছিল। তখন রাত বাজে 10টার কয়েক মিনিট কম ছিল, তো আমরা এটা খুব সহজেই এটা রহস্য উদ্ঘাটন হবে ইনশাআল্লাহ। সংসদ নির্বাচনের পর দৃষ্টি এবার সংরক্ষিত নারী আসনে। এই 50 আসন পুরো সংসদের চোখে অনেকটা অলংকারের মতো। ইতোমধ্যে আসন প্রাপ্তির দৌড়ে সামিল সরকারি দল বিএনপির এক ঝাঁক প্রভাবশালী ও দীর্ঘদিন রাজপথের অগ্রসেনা নারীরা। প্রশ্ন, এখন সংরক্ষিত নারী আসনের বিষয়ে বিরোধী দল জামায়াত ইসলামের নারী প্রার্থীদের নিয়ে দলীয় অন্দরে কি চলছে? তবে সংখ্যায় নয়, প্রতিনিধিত্ব কার্যকর ক্ষমতায়নকে যেন নিশ্চিত করা হয়, সেই আশা বিশ্লেষকদের। দেখুন শাকিলা করিমের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদের গেজেট প্রকাশের পর সংরক্ষিত 50টি নারী আসন বণ্টন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনের নতুন হিসাব নিকাশ। হিসাব অনুযায়ী 37টি আসনে মনোনয়ন পেতে বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেত্রী আগ্রহ দেখাচ্ছেন। আলোচনার শীর্ষে বরিশালের সেলিমা রহমান ও ঢাকা 9 আসন থেকে আফরোজা আব্বাস। আরও রয়েছেন প্রয়াত শফিউল বারী বাবুর স্ত্রী বিথিকা বিনতে হুসাইন, মহিলা দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী এবং সানজিদা ইসলাম তুলিও মনোনয়নের দৌড়ে এগিয়ে আছেন। বিএনপির কেন্দ্রীয় নেত্রী শিরিন সুলতানা আহমেদ, নাজমুন নাহার বেবি, সাবেক এমপি শাম্মী আক্তার, নীলোফার চৌধুরী মনি, আসিফা আশরাফি পাপিয়া, রাশেদা বেগম হীরা, রেহেনা আক্তার রানু, ইয়াসমিন আরা হক, জাহান পান্না, বিলকিস ইসলাম ও ফরিদা ইয়াসমিন, রহিমা শরীফ মায়া, সানজানা চৈতি পপি। সাংস্কৃতিক অঙ্গন থেকে কণ্ঠশিল্পী বেবি নাজনীন, রিজিয়া পারভিন, কনক চাপা এবং সাংবাদিক প্রতিনিধি হিসেবে শাহনাজ পলির নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে।
এছাড়া স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসিমউদ্দিন মওদুদও সম্ভাব্যদের তালিকায় রয়েছেন। জানা গেছে, জামাতের ইতিহাসে এবার ত্রয়োদশ সংসদে সর্বোচ্চ সংখ্যক নারী আসন পেতে যাচ্ছে। সংসদে যথাযথ ভূমিকা রাখতে পারেন এমন উপযুক্ত নারীদের মনোনয়ন দেবে দলটি। নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলীম জানান, নারী প্রার্থীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর উচিত এখন নিজস্ব গাইডলাইন তৈরি করা। কিসের ভিত্তিতে কিভাবে তারা মনোনয়ন দেবে, অর্থাৎ এই মনোনয়ন প্রক্রিয়ার মধ্যে যদি কম্পিটিশন থাকে, প্রতিযোগিতা থাকে, তখন কিন্তু আপনার দেখবেন যে ভালো ভালো নারীরা উঠে আসছে। আসন পাওয়ার বিষয়টি আইনি বাধ্যবাধকতার ব্যাপার, সুতরাং জামাতের নারী প্রার্থীদের মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগই নেই। জামাত এটা করবে না বা করার চিন্তাও করবে না যে তারা এই নারী প্রার্থীদেরকে মনোনয়ন দিবে না সংরক্ষিত আসনের জন্য। তারাও এই কাজটা নিশ্চয়ই করবে, না করার কোনো কারণ নাই। যোগ্যতা সম্পন্ন নারীদেরকে পার্লামেন্টে আনতে পারি আমরা, তাহলে আমরা আরো ইফেক্টিভ, আরো শক্তিশালী পার্লামেন্ট দেখতে পাবো। আইন অনুযায়ী শপথ নেওয়া সংসদ সদস্যদের তথ্য 3 কার্যদিবসের মধ্যে সংসদ সচিবালয় থেকে ইসিতে পাঠানো হয়। সাধারণ নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশের 21 কার্যদিবসের মধ্যে দল বা জোট তাদের প্রার্থী তালিকা ইসিতে জমা দেয়। তারপর 30 কার্যদিবসের মধ্যে ইসি সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য শপথ গ্রহণ করা সদস্যদের দলভিত্তিক তালিকা প্রস্তুত করে। শাকিলা করিম, RTV, ঢাকা। ভারতের সঙ্গে নীলফামারী চিলাহাটি রেলওয়ে স্টেশনে যোগাযোগ বন্ধ থাকায় বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। 24-এর গণ অভ্যুত্থানের পর রেলপথটি দিয়ে যাতায়াত সুবিধা বন্ধ করে ভারত। অভ্যন্তরীণ রেল সেবা চালু থাকলেও আন্তর্জাতিক যোগাযোগ না থাকায় আধুনিক রেল স্টেশনটি সম্পূর্ণ সুফল পাচ্ছেন স্থানীয়রা। নীলফামারী থেকে সংবাদদাতার তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। বাংলাদেশের উত্তর সীমান্ত ঘেঁষা নীলফামারীর ডুমার উপজেলায় অবস্থিত চিলাহাটি রেলওয়ে স্টেশন। একসময় এটি ছিল বাংলাদেশ ভারত রেল যোগাযোগের অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্ট। দীর্ঘ বিরতির পর 2021 সালে চিলাহাটি হলদেবাড়ি রেলপথের যাত্রা শুরু হয়। তবে 2024 সালের 5 আগস্টের পর আবারও রেল যোগাযোগ বন্ধ করে দেয় ভারত সরকার। বন্ধের আগে রেলপথ দিয়ে পাথরসহ বিভিন্ন পণ্য ভারত থেকে আমদানি করায় কোটি টাকা রাজস্ব পেত সরকার। বর্তমানে অভ্যন্তরীণ যোগাযোগ চালু থাকলেও আন্তর্জাতিক যাতায়াত বন্ধ থাকায় আধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ স্টেশনটির পরিপূর্ণ সুফল পাচ্ছে না স্থানীয়রা। এই স্টেশন হওয়াতে আমাদের এলাকার বিভিন্ন বিষয়ে সমাজ বিভিন্ন শ্রেণীর লোকজনের বিভিন্ন উপকার হয়েছে। এখানে লোকজন সুবিধা মতো যাওয়া আসা করতেছে। এই স্টেশনের অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে। পাশাপাশি এখান থেকে নিয়মিত ঢাকা, রাজশাহী এবং খুলনাগামী প্রায় 60টি ট্রেন নিয়মিত চলাচল করছে। সম্ভাবনাময় একটি স্থলবন্দর, যেটি বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটান এই 4টি দেশকে সংযুক্ত করেছে। সহকারী স্টেশন মাস্টার জানান, পুনরায় বাংলাদেশ ভারতের মধ্যকার রেল যোগাযোগ চালু হলে স্থানীয়দের কর্মসংস্থান সহ বৃদ্ধি পাবে রাজস্ব। পাথর পরিবহন, এই পাথর পরিবহন ফলে 2021 সাল থেকে 2024 সাল নাগাদ আমরা প্রায় 13 কোটি টাকা আনি। এই স্টেশন শুধু ইতিহাসের স্মারক নয়, উত্তরবঙ্গের আন্তর্জাতিক গেটওয়ে। সম্ভাবনাময় এই রেল পয়েন্ট ভবিষ্যতে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানকে যুক্ত করা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবেও বিবেচিত হচ্ছে। লিওন আজাদ, RTV। ভোলায় শহর ও গ্রামে বেড়েছে বেওয়ারিশ কুকুর ও বিড়ালের সংখ্যা। আর এইসব কুকুরের কামড়ের শিকার হচ্ছেন নানা বয়সী মানুষ। এর সঙ্গে যুক্ত হয়েছে জলাতঙ্ক প্রতিষেধক র্যাবিস ভ্যাকসিনের তীব্র সংকট, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। গেল 1.5 মাস ধরে সরকারি কোনো হাসপাতালে সরবরাহ নেই র্যাবিস ভ্যাকসিনের, এমনকি ঔষধের দোকানেও মিলছে না এই ভ্যাকসিন। ভোলা প্রতিনিধি অমিতাভ ওপর তথ্যচিত্রে জানাচ্ছেন আবরার মাহি। দ্বীপ জেলা ভোলার 7 উপজেলায় 22 লাখ মানুষের বসবাস। গেল 2 মাস ধরেই এখানে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে কুকুর ও বিড়ালের সংখ্যা। ভোরবেলা রাস্তায় এসব কুকুরের অবস্থান থাকায় স্কুলগামী শিক্ষার্থীরা আক্রান্ত হওয়ায় কমে যাচ্ছে উপস্থিতি। অন্যদিকে রাতে দোকানপাট বন্ধ করে বাড়ি ফেরার পথেও আক্রান্ত হচ্ছেন ব্যবসায়ীরা। ভোলা পৌরসভায় অনেক কুকুরের উপদ্রব। আমরা রাত্রেবেলা যারা ব্যবসায়ী বাসা যাওয়ার সময় অনেক কুকুর আক্রান্ত হই। বর্তমানে ভোলা পৌরসভায় বেওয়ারিশ কুকুর এবং বিড়ালের উপদ্রব বেড়ে গেছে। শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার পথে
বাধা সৃষ্টি হচ্ছে, তাদেরকে আক্রমণ করছে। গেল এক মাসে বিড়ালের কামড়ে প্রতিদিন আক্রান্ত রোগীরা জলাতঙ্ক প্রতিষেধক ভ্যাকসিনের জন্য ভিড় জমান জেলার 250 শয্যা হাসপাতালে, তবে মিলছে না কাঙ্ক্ষিত র্যাবিস ভ্যাকসিন। মানুষের ভোগান্তি, কারণ রেবিস দিতে পারতেছে না, কোম্পানিরা সব মার্কেটে টোটাল মার্কেটে কোম্পানির নাই, রেবিস বেশি নাই। আমার স্কুলের শিক্ষার্থীদের স্কুলে আসার পথে এবং হাটে বাজারে বিভিন্ন জায়গায় বেওয়ারিশ কুকুর এবং বিড়ালের দ্বারা আক্রান্ত হইতেছে। এমত অবস্থায় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি অনেকটা কমে গেছে। ভ্যাকসিনটি দ্রুত সরবরাহের দাবি জানান এ কর্মকর্তা। প্রত্যাশা থাকবে যে খুবই শীঘ্রই যাতে এই ভ্যাকসিনটা সরবরাহ করা হয় এবং আক্রান্ত আছে যারা বিড়ালের আঁচড় অথবা কুকুরের কামড়ের দ্বারা আক্রান্ত, তারা যেন এই ভ্যাকসিনটা দিয়ে উপকৃত হতে পারে। কুকুর বিড়াল কামড় দিলে যত দ্রুত সম্ভব জলাতঙ্ক প্রতিষেধক ভ্যাকসিন নেয়ার পরামর্শ চিকিৎসকের। আমরা ঢাকার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছি যাতে এই ভ্যাকসিনটা দ্রুত সরবরাহ করা হয়। দ্রুত পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন জেলার সাধারণ মানুষ, অন্যথায় মারাত্মক হুমকির মুখে পড়বে জনস্বাস্থ্য। আবরার মাহি, RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।